আরে এই টেবিলটা তো খালি ছিল। পুরো কফি হাউসে একটাও খালি টেবিল নেই, আর এখানে শুধু তুমি আর তোমার বই আছো। বই পড়ার সময় লোকের সাথে কথা বলা ঠিক না। তবুও আমি বলছি। সেই কলেজ স্ট্রিট, বইয়ের গলি, সেকেলে এক রঙিন ছবি। কফি হাউসের কোনায় বসে লেখক খোঁজে নতুন কবি। সোদা মাটির গন্ধ মেখে বর্ষায় সেজে ওঠে শহর। আলোর রোশনাই ঝলমলিয়ে দীপাবলির রাতভর। কলকাতা, তুই সময় থামাস না, চলছিস নিজস্ব ছন্দে, নস্টালজিয়া হয়ে থাকিস প্রাণের শহরের বন্ধে। সত্যি এই শহরটা আমাদের কত কিছুই না চিনিয়ে দেয়, তাই না? এবং সেই শহরটা চিনতে চিনতে কিছু মানুষের বন্ধুত্ব হয়ে যায়। সেই বন্ধুত্বকে নিয়ে আজকের গল্প, তোমার শহর আমার গল্প। সমৃদ্ধির সপ্তর্ষি চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। তো সমৃদ্ধির সপ্তর্ষি একটু ভিন্ন ভিন্ন স্বাদের এবং নতুন নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করে। আজকেও সেই উপস্থাপনা নিয়ে হাজির হয়েছে। বিভিন্ন চরিত্রে আছে অনিন্দ, তিথি, শুভ ও আশিস। তোমরাও চাইলে আমাদের কোনো গল্প বা তোমাদের যে কোনো রকম কোনো ঘটনা দৈনন্দিন জীবনে চটপট পাঠিয়ে ফেলতে পারো আমাদের মেল আইডিতে। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আমাদের বন্ধুত্বের শহরে আজকে ডুবে যাওয়া যাক। তো সমৃদ্ধির সপ্তর্ষি প্রেজেন্ট আজকের গল্প, তোমার শহর আমার গল্প। এনজয়। কলকাতার বিখ্যাত কফি হাউস, পুরনো কাঠের টেবিল, ব্যস্ত পরিবেশ। এক কোণে বসে আছে অভিক সেন, 32 বছর বয়সী স্থপতি, আমাদের আজকের নায়ক। হাতে একটা বই, পাশে রাখা চায়ের কাপ। হঠাৎ তার টেবিলে এসে বসে ইরা রায়, আমাদের আজকের নায়িকা, 29 বছরের একজন লেখিকা। অভিক হঠাৎ চমকে উঠে বলে, আরে এই টেবিলটা তো খালি ছিল। এ বাবা, এরকম চমকে গেল? বাবা কি মেজাজ! ইরা একটু হেসে জবাব দিল, কফি হাউসে একটাও খালি টেবিল নেই, আর এখানে শুধু তুমি আর তোমার বই আছো। গ্লাস জোড়া চশমা ঠিক করতে করতে অভিক বলে ওঠে, বই পড়ার সময় লোকের সাথে কথা বলা ঠিক না। ইরা একটা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তবুও আমি বলছি। এভাবেই তাদের প্রথম আলাপ এক অন্যরকম খুনসুটি দিয়ে শুরু হয়। একটু কাছাকাছি আসা, অল্প ভালোবাসা হলে মন্দ কি? ইরা অভিককে তার শহর চেনাতে নিয়ে যায়। যেমন ধরুন, হ্যাঁ ঠিকই বুঝেছেন, আপনার চেনা জায়গায়। যেমন প্রিন্সেপ ঘাট, কলেজ স্ট্রিট, নিউ মার্কেট, হাতে ফুচকা, আহা আহা
শুনলেই একটা মনোরম দৃশ্য এবং একটা ব্যাকগ্রাউন্ডে পুরনো গানের সুর বাজে, তাই না? ইরা বলে ওঠে, এই শহরটা আমাকে গল্প দেয়, আর তোমাকে কি দেয়? আমাকে মনে করিয়ে দেয় যে আমি একা। ইরা একটু থমকে যায়। কলকাতার আলোয় তাদের মুখ দেখা যায়। অভির চোখে পুরনো কিছু দুঃখ লুকিয়ে আছে। এক বৃষ্টির সন্ধ্যায় ভিক্টোরিয়ার মেমোরিয়ালে অভিক ও ইরা বসে আছে। ধীরে ধীরে বৃষ্টি ভিজছে ইরা আর অভিক। রাস্তায় আলোয় ভিজে যাওয়া শহর যেন সিনেমার মতো লাগছে। হঠাৎ অভিক বলে ওঠে, তুমি জানো আমি সবসময় ভেবেছি ভালোবাসা আমার জন্য নয়। কেন? কারণ ভালোবাসা মানে প্রতিশ্রুতি। আমি প্রতিশ্রুতি রাখতে ভয় পাই। তুমি কি মনে করো প্রতিশ্রুতি ছাড়া ভালোবাসা সম্ভব? এক মুহূর্ত নীরবতা। অভিক ইরার হাত ধরে তার চোখে গভীর কিছু খুঁজে বেড়ায়। ইরা চোখ ফিরিয়ে নেয়, যেন তার মধ্যেও ভয় কাজ করছে। বৃষ্টি বাড়তে থাকে। আচ্ছা, বৃষ্টি তো শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে আপনাদের মনে ঠিক কোন গানটা বাজছে? ইরার নতুন উপন্যাস আন্তর্জাতিকভাবে প্রকাশিত হচ্ছে। তাকে প্যারিসে যেতে হবে। অভিক চুপচাপ তাকিয়ে আছে, যেন কিছু বলার সাহস পাচ্ছে না। অভিক বলে ওঠে, তুমি ফিরে আসবে তো? তুমি চাইলেই ফিরবো। অভিক কিছু বলে না, শুধু মাথা নিচু করে। ইরা বোর্ডিং গেটের দিকে এগিয়ে যায়। অভিক চেয়ে থাকে, তারপর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে। কলকাতা তখনও একা, তার গল্প তখনও অসম্পূর্ণ। সত্যি, এই প্রিয় শহর কলকাতাকে ছেড়ে চলে যাওয়া একটা গল্প অসম্পূর্ণই বটে, তাই না? 2 বছর পর ইরা কলকাতায় ফিরছে আবার। তার বই তোমার শহর আমার গল্প এবার কলকাতার আন্তর্জাতিক বইমেলায়। সে স্টলে বসে স্বাক্ষর দিচ্ছে। হঠাৎ পেছন থেকে একটি পুরুষ কণ্ঠ বলে ওঠে, খুব সুন্দর গল্প, কিন্তু শেষটা কেমন জানো? আরে, এটা তো অভিক। ইরা চমকে উঠে বলে, তুমি পড়েছো? আমি তো নিজেই এই গল্পের একটা চরিত্র। দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। ইরা বুঝতে পারে অভিক অনেক বদলে গেছে। শহর তাদের জন্য নতুন গল্প তৈরি করেছে। কলকাতার চিরচেনা কোলাহল যেন ধীরে ধীরে অভিকের মতো দূরে চলে যায়। তাহলে কি ইরার গল্প এখানেই শেষ, নাকি নতুন করে কিছু শুরু করার অপেক্ষা? ইরা বইমেলায় অভিককে খুঁজছিল, কিন্তু অভিকের আর দেখা পায়নি। পরে তার পুরনো বন্ধু সায়ন জানায় অভিক এখন শহরের কোনো খবরই রাখে না, সে হঠাৎ করেই হারিয়ে গেছে। সায়ন বলে ওঠে, 2 বছর আগে যখন তুমি চলে গেলে অভিক ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। একদিন ও হঠাৎই বলল যে ও নাকি শহর ছেড়ে চলে যাচ্ছে। তারপর থেকে ওর আর কোনো খবর নেই। ইরা একদিন কফি হাউসে গিয়ে সেই পুরনো টেবিলে বসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। হঠাৎ ওয়েটার এসে বলে, দিদি, এটা আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছিল। ইরা অবাক হয়ে দেখে তার হাতে একটি পুরনো চিঠি। অভিক এটা এখানে রেখে গিয়েছিল। চিঠির অংশ খুলে জানতে পারে, ইরা, আমি জানতাম তুমি ফিরবে, কিন্তু আমি চাই না তুমি আমাকে খুঁজে পাও। এই শহরটা তোমার, কিন্তু আমার নয়। আমার গল্পটা এখানেই শেষ হয়ে গেছে। ইরার চোখে জল ভরে যায়। সে কি সত্যি অভিককে হারিয়ে ফেলেছে?
ইরা খোঁজ করতে করতে একদিন প্রিন্সেপ ঘাটে যায়। সেখানে সে হঠাৎ অভিককে দেখে, কিন্তু সে একা নয়, তার পাশে একজন নারী। ইরা দূর থেকে দেখে অভিক এক অচেনা মেয়ের সাথে হাসছে, কথা বলছে। মেয়েটির চোখে একই ধরনের গভীরতা, যেমনটা একসময় ইরা দেখেছিল অভিকের চোখে। ইরা কি ভুল ছিল? অভিক কি সত্যিই চলে গেছে, নাকি এ তার নতুন গল্পের শুরু? ইরা একটু দুঃখ গলায় বলে ওঠে, আমাকে খুঁজতে নিষেধ করেছিলে কেন? কারণ আমি জানতাম তুমি ফিরে আসবে, কিন্তু এইবার আমার পালা হারিয়ে যাওয়ার। তুমি কি কাউকে ভালোবেসে ফেলেছো? অভিক কিছু বলে না, শুধু একবার আকাশের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য নীরবতা। তারপর সে মৃদু হেসে বলে, জানো, কিছু মানুষ আমার জীবনে আসে শুধু শিখিয়ে দেওয়ার জন্য, তারা থাকার জন্য আসে না। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প ছিলে, কিন্তু সেটা আমাদের একসাথে থাকার গল্প ছিল না। ইরা অবাক হয়ে তাকিয়ে থাকে। অভিক কি সত্যিই বিদায় নিতে চায়, নাকি সে কিছু লুকাচ্ছে? ইরা একদিন জানতে পারে অভিক ক্যান্সারে আক্রান্ত। সায়ন জানায়, অভিক যখন জানতে পারে সে বাঁচবে না, তখন সে ইরাকে তার জীবনে ফিরতে দেয়নি। সে চেয়েছিল ইরা তার কেরিয়ার গড়ে তুলুক, ভালো থাকুক, নতুন জীবন শুরু করুক। ইরা ছুটে যায় অভিকের কাছে। ইরা গিয়ে বলে, তুমি কেন আমায় কিছু বলনি? অভিক নরম গলায় বলে ওঠে, কারণ আমি চাইনি আমার গল্পটা তোমার জীবনকে থামিয়ে দিক। ইরা অভিককে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে ওঠে, এই গল্প কি সত্যিই শেষ হবে? কলকাতার এক সন্ধ্যায় অভিক আর ইরা একসাথে গঙ্গার ধারে বসে। অভিক হাসে। অভিক বলে ওঠে, তুমি কি ভাবছো এটাই আমাদের গল্পের শেষ? না, কিছু গল্প কখনো শেষ হয় না। ইরা একদিন অভিককে খুঁজতে গিয়ে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত। তখনও কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। একদিন সায়ন হঠাৎ ইরাকে জানায়, অভিক কেবল অসুস্থই নয় ইরা, ওর নামে গুরুতর অভিযোগও উঠেছে। কি অভিযোগ? ওর বিরুদ্ধে একজন ব্যবসায়ীর মেয়ের আত্মহত্যার জন্য দায়ী হওয়ার অভিযোগ আনা হয়েছিল। ইরা বিশ্বাস করতে পারে না। অভিক কখনোই কারো ক্ষতি করতে পারে না। তাহলে সত্যিটা কি? ইরা অভিককে পুরনো বাড়িতে গিয়ে তার কিছু পুরনো জিনিস খুঁজে পায়। সেখানেই সে একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে অভিক নিজে তার জীবন সম্পর্কে লিখেছিল। ডায়েরির অংশ খুলে ইরা জানতে পারে সেখানে লেখা হয়েছে, আমি জানি আমার ক্যান্সার হয়েছে, আমি জানি আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার সত্যিকারের ভয় এটা নয়। আমার ভয় এরা যদি জানতে পারে আমি এমন কিছু জানি যা তার জীবন পাল্টে দিতে পারে। ও যদি জানতে পারে সেই মেয়েটার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটা কলকাতার এক বড় চক্রান্তের অংশ ছিল, তাহলেও কি আমায় বিশ্বাস করবে? ইরার শরীর ঠান্ডা হয়ে আসে। অভিক কাকে বাঁচাতে চাইছিল, নিজেকে না ইরাকে? ইরা খোঁজ করতে করতে একদিন একজন সাংবাদিকের সাথে দেখা করে, যিনি সেই ব্যবসায়ীর পরিবারের বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন। সাংবাদিক জানায়, ওই ব্যবসায়ীর মেয়ে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু কেন? কারণ সে এমন কিছু জানতো যা ওদের বিরুদ্ধে যেতে পারত, আর অভিক সেই সত্যটা জেনে গিয়েছিল। ইরা ধীরে ধীরে বুঝতে পারে অভিক শুধু তার অসুস্থতার জন্যই লুকিয়েছিল না,
সে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিল। ইরা যখন সত্যের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন একদিন সে খবর পায় অভিক হঠাৎ হাসপাতালে ভর্তি। সে ছুটে গিয়ে দেখে অভিক খুবই দুর্বল, কিন্তু তবুও হাসছে। ইরা বলে ওঠে, তুমি কেন আমায় সব বলনি? তুমি কেন আমায় সব বলনি? কারণ আমি চাইনি তুমি বিপদে পড়ো। ইরা এবার আর চোখের জল ধরে রাখতে পারে না। কদিন পর কলকাতার সেই ব্যবসায়ী ধরা পড়ে। অভিক ধীরে ধীরে সুস্থ হতে থাকে। ইরা আর অভিক অবশেষে একসাথে সময় কাটাতে শুরু করে। অভিক বলে ওঠে, জানো, আমি যখন অসুস্থ ছিলাম তখন একটা স্বপ্ন দেখতাম। আমি আর তুমি কলকাতার রাস্তায় আবার হাঁটছি, কিন্তু এইবার আমরা একসাথে থাকছি। এবার স্বপ্ন সত্যি হবে অভিক। অভিক আস্তে আস্তে ইরার হাত ধরে। কলকাতা শহর তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। শুনছিলেন আজকের গল্প তোমার শহর আমার গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে একটি লাইক করে দিতে ভুলবে না, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আজকে শুনছিলে তোমার শহর আমার গল্প। ঠিক শুক্রবার, এই সপ্তাহে ঠিক শুক্রবার আসবে নতুন গল্প। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি উপস্থাপনা নিয়ে। ধন্যবাদ।